আবির ছিল এক মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। টাকা পয়সা বেশ ভালোই রোজগার করেছিল, কিন্তু তার জীবনে কোনো রকম শান্তি ছিল না। অত্যাধিক কাজের চাপে তার জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। তার নিজের বয়সের থেকে তাকে বেশি বুড়ো মনে হতো। সে সবসময় ভাবতো যে এই কাজের প্রেশার থেকে কি আমি আদৌ ছাড়া পাবো কোনোদিন। প্রচুর ধনসম্পদ থাকা সত্ত্বেও আবিরের জীবনে কোনো রকম শান্তি ছিল না। সে চাইছিল তার জীবনটা যেন পরিবর্তন হয়ে যাক, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না। সকালে উঠেই অফিস, আর সন্ধ্যা হলেই অফিস থেকে বাড়ি যাওয়া, এই তার নিত্য নৈমিত্তিক কাজ। ছুটি বলতে হাতে গোনা কদিন, সেই ছুটিতে তার মানসিক শান্তি হতো না। স্যার, আপনি কি আমাকে ডাকছেন? আমি কিন্তু আপনাকে এস্টাবলিশমেন্টের ফাইল কালকেই দিয়েছি। এ আবির, তুমি কি ফাইলাম মারছো? তুমি এস্টাবলিশমেন্টের ফাইলে কি করেছো? এসব ভুল ভাল সব কাজ। 15 বছর ধরে কাজ করো, আর এই তোমার কাজের ছিঁড়ি? হ্যাঁ, সিইও হয়ে বসে আছো, এই অবস্থা তোমার। আমি কোম্পানির মালিক, আর তুমি এরকম করে যদি এস্টাবলিশমেন্ট আমাকে দাও, বাকিরা কি করে শিখবে? বেয়াদব জানোয়ার, একটা এস্টাবলিশমেন্টের কাজ করতে পারো না? তোমাকে আমি সিইও বানিয়েছি কি ঘোড়ার ঘাস কাটার জন্য? বেরিয়ে যাও আমার এখান থেকে, আর এই ফাইলটা ঠিক করে নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমি ঠিক করে দিচ্ছি এখনই। 15 বছর চাকরি করার পরেও আমাকে এখন জানোয়ার শুনতে হয়। এই কষ্ট যে আর কতদিন সহ্য করব? স্যার, আপনি কি চা খাবেন? গরম গরম চা করেছিলাম। এই, তোকে কি আমি চা আনার কথা বলেছি? তুই আমার রুমে নক না করে ঢুকে গেছিস। তুই জানিস না আমি এই কোম্পানির সিইও? বেরো এখান থেকে, বেরো। স্যার, আমি তো শুধু চায়ের কথাটা বললাম। মুখের উপর তর্ক, বেরোলি এখান থেকে। গোপালদার সাথে খারাপ ব্যবহার করলাম। লোকটা শুধু চা দেওয়ার কথা বললো, আমি কিরকম বাজে হয়ে গেছি। আর ভালো লাগছে না কিছু। হে ভগবান, একটা উপায় দাও আমাকে। হ্যাঁ, দেখো আমার এক চুমুতে এখন তোমাদের সামনে আতশবাজি হবে। এই নাও আতশবাজি, চিক দামাক দম দম, চিক দামাক দম দম। এই নাও তোমাদের সামনে এখনই আমি জাদু দিয়ে বজ্র বিদ্যুৎপাত করব। চিক দামাক দম দম, চিক দামাক দম দম। দেখো আমার সামনে হার্ট চিহ্ন আছে। এবার আমি জাদু দিয়ে তোমাদের আই লাভ ইউ লেখা দেখাবো, যেটা আকাশের মধ্যে উড়বে। এই চিক দামাক দাম দাম, চিক দামাক দাম দাম। এইবার তোমাদের সামনে সব থেকে পাওয়ারফুল এবং শেষ ম্যাজিক দেখাবো, যেটা দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবে। আমি জাদু দিয়ে এখনই বৃষ্টিপাত করে দেব। এই চিক দামাক দাম দাম, চিক দামাক দাম দাম। সবাইকে থ্যাংক ইউ, সুন্দর একটা ম্যাজিক শো আমাকে করতে দেওয়ার জন্য। আবার পরবর্তীতে দেখা হবে। ম্যাজিক দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে গেছে, রাত্রি অনেক হয়ে গেছে। গাড়ি মনে হয় আজকে পাওয়া যাবে না, বাড়ি যেতে খুব অসুবিধা হবে। যাই স্ট্যান্ডের দিকে যেয়ে দেখি যদি কোনো গাড়ি পাওয়া যায়। আজকে বাড়ি যেতে আবার দেরি হয়ে যাবে। রাত্রি 10টা বেজে গেছে। কতক্ষণ যে অফিস করতে হয়, আর ভালো লাগে না। এই গাড়ির আবার কি হলো? মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই রাতে বেলা গাড়ি আবার খারাপ হয়ে গেল। আর পারি না। আরে দাদা, আপনি কি উদয়পুরের দিকে যাবেন? আমি এখন গাড়ি পাচ্ছি না, বাস পাচ্ছি না যাওয়ার। আপনি কি যাবেন সেদিকে? আমি তো যেতাম উদয়পুরের দিকে, কিন্তু আমার গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। দেখুন না, অফিস থেকে আসার সময় গাড়ি খারাপ হয়ে গেছে। সারাদিন অফিস করে এমনি ভালো লাগে না, আবার উপর থেকে গাড়ি খারাপ। কি যে করা যায়? হ্যাঁ, গাড়ি খারাপ এই তো সামান্য ব্যাপার, আমি ঠিক করে দিতে পারবো। তাহলে ঠিক করে দিলে আমাকে নিয়ে যাবেন তো উদয়পুরে? আপনি ঠিক তো করে দিন, নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। দেখুন, আমি হলাম একজন ম্যাজিশিয়ান, আমি চুটকি বাজিয়ে ঠিক করে দিতে পারবো গাড়িটাকে। বলেন কি? ঠিক আছে, করুন, চুটকি বাজিয়ে দেখছি। চিক ডামাক ডামডাম, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, দেখুন। এই ডোরাতে ঠিক হয়ে গেল। ঠিক আছে, আমি চেক করে দেখছি। একদম ঠিক হয়ে গেছে দাদা, আপনি চলে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি উদয়পুর। হ্যাঁ,
আমি বলেছিলাম না আমি একজন মস্ত বড় ম্যাজিশিয়ান। তো ম্যাজিশিয়ান বাবু আপনার নাম কি? আরে আমার নাম তো বীর, বীর ম্যাজিশিয়ান। ও আপনার নাম বীর, আমার নাম আবির। দেখুন কত মিল আছে আমাদের মধ্যে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুঃখী, মনে হচ্ছে একটা টেনশন নিয়ে আছেন সব সময়, কোনো একটা দুঃখের মধ্যে আছেন যেটা আপনার মিটছে না। হ্যাঁ, আপনি কেমন করে জানলেন যে আমি দুঃখের মধ্যে আছি? আমি প্রেশারে থাকি সব সময়। দেখুন, আমি ম্যাজিশিয়ান হওয়ার আগে একজন বড় মনস্তাত্ত্বিকবিদ, কারণ মানুষের মনস্তত্ত্ব নিয়ে আমাকে কাজ করতে হয়, তাদের চোখকে ফাঁকি দিয়ে আমাকে ম্যাজিক দেখাতে হয়। অতএব আমার চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনার বয়স কত বলুন দেখি? আমার বয়স 29 বছর, কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনার বয়স 37-38। আপনি খুলে বলুন তো আপনার কি সমস্যা, দেখা যাক সমাধান করা যায় কিনা। দেখুন, আমার সমস্ত অসুবিধার কারণ এই আমার জব এত হেক্টিক যে আমি নিজেকে সময় দিতে পারি না। আমি সব সময় প্রেশারে থাকি, বসের প্রেশার, অফিসের প্রেশার, ক্লায়েন্টের প্রেশার, ইন্টারন্যাশনাল প্রেশার। এত প্রেশার আর নিতে পারি না। আর যদি এত প্রেশার নিয়েও নেই, তারপরেও আমার বসের কাছ থেকে আমাকে জানোয়ার, ছোট লোক এসব কথা শুনতে হয়। আমার আর ভালো লাগে না। কি করে যে আমি এদের কাছ থেকে ছাড়া পাই, আর ভালো লাগে না আমার। আমার কোনো খাওয়ার টাইম নেই, আমার কোনো ঘুমানোর টাইম নেই। আমি সারাদিন অফিসেই থাকি, ছুটি বলতে নামমাত্র। না পরিবারকে সময় দিতে পারি, না নিজেকে সময় দিতে পারি। যার জন্যই তো আমার বয়স বেড়ে গেছে। তো আপনাকে দেখলে মনে হয় আপনি বেশ হাসি খুশি থাকেন। আপনার বয়স কত বলুন তো? আমার বয়স তো 45। হ্যাঁ, বলেন কি? আপনাকে তো দেখে মনে হয় 25 বছরের ছেলে। দেখুন, আমি কিন্তু বেশি রোজগার করি না, ঠিক আছে? আমি মাসে একটা দুটো ম্যাজিক শো দেখাই, কিন্তু ম্যাজিক শো করতে আমার বেশ ভালো লাগে। আমি যেটা ভালো লাগে সেটাই করি, আর বাকি সময় আমি নিজের লাইফটাকে এনজয় করি। পয়সা থাকুক না থাকুক, যা করতে ইচ্ছা করে সেটা করি। যদি পয়সা না থাকে করি না, কিন্তু আমি হাসি খুশি থাকি, মজায় থাকি, আমার কোনো টেনশন নেই। আমিও তো চাই এরকম একটা টেনশন মুক্ত জীবন, কিন্তু কি করে পারবো বলুন? এখন যেটা ভালো লাগে সেটাই করা উচিত। আমার মনে হয় যেটা আপনি ভালোবেসে করবেন সেটাকেই যদি আপনি প্রফেশন নেন, বা সেটার উপরেই যদি আপনি সবসময় ব্যস্ত থাকেন, তাহলে এর থেকে ভালো আর কিছু নেই। আমার মনে হয় না যে আপনি এই কর্পোরেট জবটাকে বেশ ভালোবাসেন। আপনি বাধ্য হয়ে এটা করছেন। আপনি আমাকে একটু বলুন দেখি, আপনার কোন জিনিসটা করতে বেশ ভালো লাগে? ছোটবেলাতেই আমি বেশ আধ্যাত্মিক বিষয় নিয়ে বেশ গবেষণা টাইপ করেছিলাম। ভেবেছিলাম বড় হয়ে আমি একজন আধ্যাত্মিক লোক হব। মেডিটেশন, যোগ, ব্যায়াম এসব দেখতে আমার খুব ভালো লাগে। এইসব নিয়ে ব্যস্ত থাকতে আমার একসময় খুব ভালো লাগতো, কিন্তু পরিবারের চাপে আমার আর এইসব করে উঠতে পারিনি। আমি এখনও সুযোগ পেলে ধ্যান, যোগব্যায়াম এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করি, এগুলো নিয়ে একটু গবেষণা করি। কিন্তু কি করব বলুন, কাজের এত প্রেশার যে আমি এসব করে উঠতেই পারিনি পুরোপুরি। আর একটা কথা, বাড়িতে না আমাকে কোনো সময় এইসব বিষয় নিয়ে সাপোর্ট করতো না, যার জন্য আমি আরও পিছিয়ে গেছি এইসব বিষয়ে। আমার একজন ফেভারিট আধ্যাত্মিক লোক হলো ওশো, যার ফিলোসফি আমি প্রচুর জেনেছি, তার প্রচুর বই আমি পড়েছি। সেসব নিয়ে আমার গবেষণা করার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, আমার কপাল খারাপ যে আমি বাধ্য হয়ে এই কর্পোরেট যুগে চলে এসেছি। আজ যদি আমি আবার সুযোগ পাই, তাহলে আবার আমি আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই, সেই বিষয়ে আমি জ্ঞান অর্জন করতে চাই। এই কর্পোরেট জগৎ আমার আর ভালো লাগছে না, কিন্তু উপায় নেই আমার কাছে। পরিবারকে দেখতে গিয়ে দায়িত্ববোধের কারণে এই কর্পোরেট জগতে আমাকে আসতে হয়েছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, কত বছর ধরে আপনি এই কর্পোরেট জগতে আছেন? এই তো হয়ে গেল 15 বছরের মতন। 15 বছর? সে তো অনেক বড় সময়। আশা করি অনেক টাকা আপনি জমিয়ে ফেলেছেন। সে তো আমি কিছু টাকা জমিয়েছি, কিন্তু আপনি কেন এই কথা জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করছি
কারণ এই যে টাকাটা আপনি জমিয়েছেন সেই টাকাটা আপনি ব্যাংকে দিয়ে দিন এবং তার সুদ দিয়ে আপনি স্বল্প আয়ে চলুন এবং নিজের ইচ্ছাগুলো পূরণ করুন, কারণ জীবন একবারই। মনে করুন আজকে আপনার বয়স 27 কিন্তু দেখতে লাগছে 45। যেদিন সত্যিকারে 45 হবে সেদিন ভাবুন, যদি আপনি এরকমই প্রেশার নিতে থাকেন তাহলে আপনি কোথায় থাকবেন একবার চিন্তা করুন। আপনি যদি না থাকেন তাহলে আপনার টাকা পয়সা জব এইসব দিয়ে কী হবে? কথা তো আপনি ঠিকই বলেছেন, এই বিষয়ে আমি কোনোদিন চিন্তাভাবনা করিনি। আজ আমাকে হয়তো চিন্তাভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করুন, আর তো বেশি সময় নেই। সময় নেই বলতে? এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনি বেশি দিন লাস্টিং করবেন না, হঠাৎ একদিন মারা যাবেন। হ্যাঁ বলেন কি? আচ্ছা এবার গাড়িটা দাঁড় করে দিন, উদয়পুর চলে এসেছে। ঠিক আছে আবির বাবু, আমি এখন আসি। আমি যা বললাম সেই বিষয়ে কিন্তু ভাববেন, ঠিক আছে? লোকটা যে কথাগুলো বলে গেল এ তো খারাপ কথা বললো না। আমাকে এখন এই বিষয়ে অবশ্যই ভাবতে হবে। ইট ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক। ম্যাজিশিয়ান কিন্তু ঠিকই বলল, এখনই আমাকে পরিবর্তন হতে হবে। আমি আর এই হেক্টিক জব নিতে পারছি না। কাল সকালে যে অফিসে রিজাইন দিয়ে আমি আমার যে ভালোবাসার কাজ আছে সেই কাজগুলো পূরণ করব, আর নয় এই জব। এই কি আমি সকাল সকাল তুমি রিজাইন লেটার দিয়েছো? ব্যাপার কি? তোমার কি এই জবটা পোষাচ্ছে না নাকি? না 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 স্যার, এই জব আমি আর করতে পারছি না, এই চাপ আমি আর নিতে পারছি না। তাই জন্যই তো আপনার কাছে ইমেলে রিজাইনেশন লেটারটা সকালবেলায় পাঠিয়ে দিয়েছি। দেখো তুমি কিন্তু আবার ভুল করছো। বয়সে তুমি এর থেকে কি ভালো আর অপশন পাবে? অনেক অপশন আপনি দিয়েছেন স্যার, এবার আমি আমার নিজের অপশনটাই বাজবো। আমার যেটা ভালো লাগে সেটাই আমি করব। ঠিক আছে, অত বেশি দেখিও না, তুমি চলে যেতে পারো, লোকের অভাব নেই। ঠিক আছে স্যার। স্বামীজি, আপনি সকাল সকাল কোথায় যাচ্ছেন? আরে আর কিছু বলো না, আমাদের যে বেরুবাড়ি মাঠ আছে ওখানে স্বামী আবিরানন্দন এসেছেন। বেশ তো, বেশ ভালো খবর। আরে উনি মহান স্বামীজি, উনি 2 বছর হিমালয় পর্বতে ধ্যান করেছেন এবং নির্বাণ প্রাপ্ত করেছেন, ওনাকে দেখার জন্যই যাচ্ছি। চলুন তাহলে আমি আপনার সাথে স্বামী আবিরানন্দকে দেখে আসি। আপনার মুখে স্বামীজির কথা শুনে স্বামীজিকে দেখার আরও ইচ্ছে বেড়ে গেল। একদম, ওই জন্য তো যাচ্ছি আমরা। ওই দেখো ম্যাজিশিয়ান, তোমার পিছনেই স্বামী আবিরানন্দ। নমস্কার স্বামীজি, কেমন আছেন? আমাকে চিনতে পারলে ম্যাজিশিয়ান? না তো, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমি সেই আবির, যে আবিরকে আপনি আজ থেকে 3 বছর আগে গাড়িতে উপদেশ দিয়েছিলেন যে যেটা ভালো লাগে সেটাই করো। আমি সেই আবির যে একসময় কর্পোরেট দাসে পরিণত হয়েছিল। আপনার কথায় আমি আজ এই আনন্দময় জীবন উপভোগ করছি। এইবার চিনেছি। আরে আপনার তো সেই পরিবর্তন হয়েছে, দারুণ লাগছে দেখে আপনাকে। আপনি যে এইভাবে পরিবর্তন হয়ে যাবেন ভাবতেই পারা যায় না। আপনাকে একটু বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, অনুমতি কি দিবেন স্বামীজি? অবশ্যই। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে জানাবেন, আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।